আমার দেখা 90% এবং আমিও এই দুইটা শিল্পকে আমি আলাদা করতে পারিনি, কিন্তু আমাদের কাছে একদম আমি আজকে একটা শর্ট টেকনিক বলবো যে যৌগিক শিল্প আর সংযোজন শিল্প তা কখনো ভুল হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমাদের দ্বিতীয় ফ্রি ক্লাস ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনার প্রথম ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ে ব্যবসায়ের মৌলিক ধারণার তিনটা আমরা টপিক পড়ছিলাম। সেটা হচ্ছে ব্যবসায় 1 নম্বর, 2 নম্বর ছিল ব্যবসার বৈশিষ্ট্য, 3 নম্বর ছিল ব্যবসার আওতা ও পরিধি। যারা প্রথম ক্লাস দেখেন নাই, মিস করে গেছেন, তারা অবশ্যই পেজে গিয়ে ক্লাসটা দেখে আসবেন, তাহলে এই ক্লাসটা আপনাদের জন্য অনেক সহজ হবে। তো আজকের ক্লাসে আমরা কথা না বাড়াই আজকের ক্লাস আমরা শুরু করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিল্প। একে আমরা ইংরেজি বলে ইন্ডাস্ট্রি। এই অধ্যায় প্রথম অধ্যায়ের জন্য আমরা প্রথমে বলছি যে প্রথম যে ক্লাসে ওখান থেকে মিনিমাম আপনারা 2টা এমসিকিউ কমন পাবেন ইনশাল্লাহ। সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের জন্য ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট আজকের টপিক হচ্ছে শিল্প। শিল্প এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যবসায়ের থেকে বলছি। শিল্প এখানে বেশি ইম্পর্টেন্ট এর জন্য যে সৃজনশীল প্রশ্নের জন্য গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য আমাদের এখান থেকে প্রশ্ন আসবে যে মনে করেন যে মিস্টার মেহেদি তিনি হচ্ছে বন থেকে কাঠ সংগ্রহ করেন এবং সেখান থেকে সে আসবাবপত্র তৈরি করে বিক্রয় করেন। এখন এই যে বন থেকে কাঠ সংগ্রহ, এটা কোন ধরনের শিল্প এবং তা ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন এমন থাকতে পারে, ঠিক আছে। তাছাড়া খ নম্বর প্রশ্নের জন্য শিল্পের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন থাকবে, আমরা সেসব বিষয়গুলো দেখব। তো শুরু করতেছি আজকে পড়া শিল্প। তো শিল্পে আমরা প্রথমে যখন শিল্প বলি তখন আমাদের মাথায় একটা বিষয় আছে যে আসলে শিল্প জিনিসটা কি। তাহলে আমরা সঙ্গে শিখে নিই যে শিল্প আমাদের প্রশ্নে 1 নম্বর প্রশ্নে আসতে পারে যে শিল্প কাকে বলে। তাহলে শিল্পের সংজ্ঞাটা হচ্ছে যে যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতির সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে আমরা শিল্প বলি। তাহলে শিল্প কাকে বলে আমরা কথাটা লিখে নিই। তাহলে সংজ্ঞাটা আমি প্রত্যেকে খাতায় উঠাইনি, সবাই ক্লাসে খুব অ্যাটেনশন থাকবেন এই জন্য যে আমি যে কথাগুলো পড়ছি বলছি এর মধ্যে অনেক এমসিকিউ চলে যেতে পারে। তো তাহলে এই প্রথমে যে আমরা সংজ্ঞাটা লিখলাম, সংজ্ঞাটা সবাই খাতায় উঠাইনি সঙ্গে। এবার আমরা নিজেদের মুখে বলি আমার সঙ্গে যে যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি থেকে সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে। তারা শিল্প বলতে আমি কি বললাম যে কার্য প্রক্রিয়া বা প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করবে। তাহলে কি করবে? শিল্পে প্রথমে হচ্ছে প্রকৃতি থেকে তার সম্পদ আহরণ করে এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলা হয়। শিল্পের ক্ষেত্রে এমসিকিউর জন্য কয়েকটা ইম্পর্টেন্ট আমরা কথা লিখে নিই। যে এই যে আমরা এখানে লিখলাম উপযোগ, আসলে কি ধরনের উপযোগ সৃষ্টি করে। আমরা লিখবো যে শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে। তাহলে শিল্প কি করে? রূপগত উপযোগ সৃষ্টি করে। সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে শিল্পকে উৎপাদনের বাহন বা মাধ্যম বলা হয়। তাই দুইটা বিষয় পেলাম যে শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে এবং শিল্প উৎপাদনের বাহন বা মাধ্যম বলা হয়। প্রশ্ন থাকতে পারে যে শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, তাহলে উত্তর হবে যে প্রশ্নে থাকতে পারে শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, উত্তর হবে যে রূপগত উপযোগ সৃষ্টি করে। আর শিল্প উৎপাদনের বাহন বা মাধ্যম বলা হয়, তাহলে উত্তর প্রশ্ন হতে পারে যে শিল্পকে কিসের বাহন বা মাধ্যম বলা হয়, উত্তর হবে উৎপাদনের বাহন বা মাধ্যম বলা হয়। আশা করি এই দুটো বিষয় আমরা সবাই বুঝতে পারছি। আমরা শিল্পের সংজ্ঞা জানলাম, শিল্পের দুইটা টপিক জানলাম যে রূপগত উপযোগ সৃষ্টি করে এবং জানলাম হচ্ছে যে শিল্প উৎপাদনের মাধ্যম বলা হয়। এখন আমরা জানবো হচ্ছে শিল্পের বৈশিষ্ট্য। শিল্পের বৈশিষ্ট্যগুলো কি? আমরা বৈশিষ্ট্য জিনিসটা বলতে আগে কি বলছি? বৈশিষ্ট্য জিনিস বলতে যে সবকিছুর থেকে
এক্সট্রা অর্ডিনারি কিছু, মানে সবকিছু থেকে আলাদা করবে যেগুলো জিনিস, সেটাই মূলত বৈশিষ্ট্য। তাহলে শিল্পকে আলাদা করবে যে বিষয়গুলো, সেটা হচ্ছে শিল্পের বৈশিষ্ট্য। সেগুলো কি কি আছে? সেগুলো প্রথমে আছে হচ্ছে উৎপাদনকারী শাখা। দুই মাঝে বলছি শিল্পের এই 6টা বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর আছে উৎপাদনকারী শাখা, 2 নম্বর আছে রূপগত পদক সৃষ্টি, 3 নম্বর কেন্দ্রীভূত কর্ম, 4 নম্বর হচ্ছে অধিক পুঁজি কি, 5 নম্বর হচ্ছে ফলবে বিলম্ব, 6 নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রবেশপথ। এই 6টা বৈশিষ্ট্যের মধ্যে থেকে আপনাদের এই অধ্যায়ের 2 নম্বর খ নম্বর কোশ্চেনের জন্য একটা প্রশ্ন থাকবেই মাস্ট। সেজন্য এই 6টা বিষয় ভালোভাবে বুঝে নেবেন। প্রথমে প্রশ্ন কেমন থাকতে পারে সেটা ধারণা দিয়ে দিই। প্রশ্ন প্রথমে থাকতে পারে কেন্দ্রীভূত কর্ম বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। প্রথম প্রশ্ন এটা থাকতে পারে। দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে রূপগত উপযোগ সৃষ্টি, কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো। আর প্রশ্ন থাকতে পারে যে শিল্প কিভাবে অর্থনীতির প্রবেশ পথ, বা শিল্প কিভাবে অর্থনীতিকে উন্নতি করতে পারে ব্যাখ্যা করো। এগুলো খ নম্বরের প্রশ্ন থাকতে পারে। তারা আমরা ব্যাখ্যা প্রথমে চলে যাই উৎপাদনকারী শাখা হিসাবে। শিল্পকে আমরা উৎপাদনকারী শাখা প্রথমে বলছি যে শিল্পকে উৎপাদনের বাহন বা মাধ্যম বলা হয়। তাহলে কি বলে যে শিল্প কি করে? পণ্য উৎপাদন করে। তাহলে পণ্য উৎপাদন করে শিল্প, সেটা ভোগ করে সাধারণ জনগণ, সব মানুষ। শিল্প উৎপাদন করতে হলে উৎপাদনের মূল উপকরণ হচ্ছে 4টা। সেটা হচ্ছে 1 নম্বরে আছে ভূমি, 2 নম্বরে শ্রম, তারপরে আসছে সংগঠন, আর হচ্ছে মূলধন। এই 4টা বিষয় একত্রিত করে শিল্প উৎপাদন করে। তাহলে উৎপাদনের 4টি উপকরণ, প্রধান 4টি উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ও মূলধন। এই 4টা বিষয় হচ্ছে আমাদের মনে রাখার বিষয়। তাহলে উৎপাদন করে 4টার মাধ্যমে। আর যেহেতু উৎপাদন শিল্পের কাজই হচ্ছে উৎপাদন করা, আর এই ভোগ করবে কি সাধারণ জনগণ। তাহলে এই শিল্প যে উৎপাদনকারী শাখা, সেটা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় দিকে হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে। কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করে, আমরা এখানে একটা উদাহরণ দেব যে বন থেকে কাঠ সংগ্রহ এবং চেয়ার, আসবাবপত্র তৈরি। সেটা কিভাবে? যে বন থেকে আমরা কাঠ সংগ্রহ করলাম। বন থেকে কি করলাম? কাঠ সংগ্রহ করলাম আমরা। কাঠ থেকে আমরা রূপ দিলাম চেয়ারে এবং কি দিলাম আসবাবপত্র। আচ্ছা, আমরা যখন 2টা জিনিস পাশাপাশি রাখবো, কাঠ এবং আসবাবপত্র, তাহলে 2টা জিনিস দেখতে আলাদা না? আবার চেয়ার থেকে আসবাবপত্র দেখতে আলাদা না? তাহলে এই যে আলাদা, তাহলে কাঠের ধরন তো একরকম, চেয়ারের ধরন একরকম, আসবাবপত্র আলাদা। এই যে রূপের পরিবর্তন, এটাই হচ্ছে মূলত রূপগত উপযোগ সৃষ্টি করছে, রূপের পরিবর্তন করছে। তাহলে শিল্পের একটা কাজ হচ্ছে কি রূপগত উপযোগ সৃষ্টি করা। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কিভাবে শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে? আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা যাচ্ছি কেন্দ্রীভূত কর্ম। শিল্পকে আমরা কেন্দ্রীভূত কর্ম কেন বলতেছি? শিল্প যেখানে শিল্পায়ন হয়, দেখেন শিল্প উৎপাদনের জায়গা, উৎপাদন করে এক জায়গায় থেকে, কিন্তু এটি সাপ্লাই পুরো বাংলাদেশে বলি বা বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। এই সাপ্লাই জিনিস হচ্ছে ভোগ করে কি সাধারণ জনগণ, কিন্তু উৎপাদন হয় এক জায়গায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি যে নিস্কয়ার কোম্পানির ওষুধ আমরা বাংলাদেশের আমরা বলি সবাই ইউজ করে থাকি। তাহলে এর প্রতিষ্ঠান হচ্ছে মূলত গাজীপুরে। গাজীপুর থেকে সাপ্লাই পুরো বাংলাদেশে, সেখান থেকে আমরা এর সংগ্রহ করি কি ওষুধ। তাহলে এদের শিল্প যে কেন্দ্রীভূত, মানে উৎপাদন করছে ঠিক গাজীপুরে, এই হচ্ছে কেন্দ্রীভূত কাজ, মানে একই দায়ে কাজ করে। কেন্দ্র মানে একই দায়ে কাজ করা, যেখানে থাকে সেটা হচ্ছে কেন্দ্রীভূত প্রতিষ্ঠান। তাহলে গাজীপুরে প্রতিষ্ঠান। আর আমরা ব্যবহার করছি কি পুরো বাংলাদেশে, আমরা কুষ্টিয়া, পাবনা, এই সিরাজগঞ্জ, মানে আশেপাশে পুরো জেলায় আমরা এটা কি পুরো বাংলাদেশে প্রত্যেকটা জেলায় আমরা কি এটা গ্রহণ করতেছি। তাহলে এটা হচ্ছে কি কেন্দ্রীভূত কর্ম। কাজ করছে এক জায়গায়, মানে উৎপাদন করছে এক জায়গায়, কিন্তু এটা ভোগ করছে কি পুরো বাংলাদেশের মানুষ, এটা হচ্ছে কেন্দ্রীভূত কর্ম। তারপরে গেল কি অধিক পুঁজি ও ঝুঁকি। অধিক পুঁজি কিভাবে? যে বাংলাদেশে কুটির শিল্প বাদে, একমাত্র কুটির শিল্প বাদে বাংলাদেশে মোটামুটি সব ব্যবসায় অধিক পুঁজি সম্পন্ন। তার মধ্যে আবার কিছু বাংলাদেশ সরকার লিমিট করে দিছে। সে লিমিটগুলো কি কি? শিল্পের ক্ষেত্রে যে যদি আমরা এদিকে লক্ষ্য করি, যদি কোনো শিল্প মানে ভূমি এবং দালান বাদে, কি বাদে? ভূমি এবং দালান, এই 2টা জিনিস বাদে 75 লাখ থেকে 15 কোটি যদি কোনো ব্যবসার মূলধন হয়, তাহলে তাকে আমরা বলবো ক্ষুদ্র ব্যবসা বা ক্ষুদ্র শিল্প বলতে পারি।
শিল্প বললেই ভালো হবে, ক্ষুদ্র শিল্প। তারপর হচ্ছে কি 15 কোটি থেকে যদি 50 কোটি পর্যন্ত হয় সেটা হচ্ছে মাঝারি শিল্প। মাঝারি শিল্প। আর 50 কোটির উপরে যেটা 50 কোটির উপরে যদি মূলধন থাকে সেটাকে আমরা বলবো বৃহদায়তন শিল্প। তাহলে আমরা বুঝলাম যে শিল্প আসলে অধিক পুঁজি কিভাবে হয়, যে শিল্প যদি 75 লাখ থেকে 15 কোটি হয়, তাহলে ক্ষুদ্র শিল্প, 15 কোটি থেকে 50 লাখ মাঝারি শিল্প, এবং 50 কোটি থেকে 50 কোটির উপর সেটা হচ্ছে বৃহদায়তন শিল্প। সেটা হচ্ছে শর্ত কি আছে, যে ভূমি এবং দালান বাদে হবে এই মানে এই মূলধন। তাহলে অধিক পুঁজি এই জন্য যে প্রত্যেকটা মানে শিল্পের ক্ষেত্রে শুধু কুটির শিল্প বাদে প্রত্যেকটা শিল্পে 75 লাখে প্লাস আমাদের কি হয়, মূলধন প্রয়োজন হয়, সেখানে অধিক পুঁজি দেখা হয়। আর যেখানে আমরা অধিক পুঁজি থাকে সেখানে আমরা সহজে বলতে পারি সেখানে কি ঝুঁকির পরিমাণও বেশি থাকে। তাহলে অধিক পুঁজি ও অধিক ঝুঁকি বুঝলাম। তারপরে টপিক হচ্ছে ফল লাভে বিলম্ব। ফল লাভে বিলম্ব কিভাবে, যে ফল লাভে বিলম্ব কিভাবে, ফল লাভে বিলম্ব এইভাবে যে আমাদের শিল্পের লং টার্ম প্রসেস। লং টার্ম প্রসেস কিভাবে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো। এই যে এই উদাহরণটা দিকে বন থেকে কাঠ সংগ্রহ থেকে চেয়ার এবং আসবাবপত্র তৈরি। এই যে বন থেকে আমরা কি করছি, কাঠ সংগ্রহ করছি। সংগ্রহ বন থেকে প্রথমে কি হয়, গাছ কাটা হয়। গাছ কাটার পরে এই গাছ কি হয়, কাঠে রূপান্তরিত হয়। কাঠ শুকানোর পরে প্রসেসিং এর মাধ্যমে তারপরে কি হয়, চেয়ার তৈরি করা হয়। চেয়ার তৈরির সঙ্গে সঙ্গে বিক্রয় হবে তার তো কোনো তার গ্যারান্টি নেই, আছে কি? আপনারা বলতে পারছেন যে আমি সঙ্গে সঙ্গে একটা চেয়ার করলাম, সঙ্গে সঙ্গে বিক্রয় হয়ে যাবে, এমন তুমি গ্যারান্টি নেই। এটা 1 মাস 2 মাস পরে থাকতে পারে, তারপরে বিক্রি হতে পারে। এই যে এখান থেকে গাছ কাটলাম, কাঠ সংগ্রহ করলাম, তারপরে প্রসেসিং এর মাধ্যমে চেয়ার তৈরি করতে কিছু সময় লাগে, সেই সময়টা লাগে। এই যে যে একটা মাধ্যম, একটা প্রসেস, এই প্রসেসিং এ যে বেশি সময়, এই সময়টা মূলত ফল লাভে কি বিলম্ব করে। বিলম্ব মানে কি, দেরি করে। তাহলে এই যে দেরি, এই যে প্রসেসিং এ মানে যে আমাদের মূল বাজার চেয়ারটা বিক্রি করলে কি আমরা টাকা পাবো, তাহলে চেয়ার এই বনে গাছ কাটা শুরু করে চেয়ার বিক্রয় আগ পর্যন্ত যে প্রসেসিংটা, এটা অধিক সময় লাগে, সেগুলো এটা বলা হয়েছে ফল লাভে বিলম্ব। আমরা এটা বুঝলাম যে ফল লাভে বিলম্ব কি। এবং শেষ টপিক হচ্ছে কি অর্থনৈতিক প্রবেশপথ। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বৈশিষ্ট্য অর্থনৈতিক প্রবেশপথ। অর্থনৈতিক প্রবেশপথ কিভাবে, অর্থনীতি আমরা বলতে পারি যে শিল্প এমন একটি মাধ্যম যেখানে দেশের অর্থনৈতিক অনেক আগায় নিতে পারে। কিভাবে আগায় নিতে পারে, মনে করেন যে আমার বাংলাদেশে প্রচুর আম অনারস হচ্ছে, কি হচ্ছে, আম আনারস। এখন এটা যদি আমরা জুস তৈরি করি, আম এবং আনারসের যদি জুস তৈরি করি, তাহলে কি করা লাগবে, আমাদের একটা প্রতিষ্ঠান লাগে। সে প্রতিষ্ঠানে কি করতে হবে, সে প্রতিষ্ঠানে কাজ করার জন্য এই যে আমরা লিখছি যে উৎপাদন করতে কি লাগে, ভূমি, শ্রম, সংগঠন, মূলধন। তাহলে শ্রম লাগে। শ্রম মানে কি, কর্মসংস্থানের সুযোগ হবে। তাহলে কি বাংলাদেশের বেকারত্ব কি হ্রাস পাবে। বেকারত্ব হ্রাস পাওয়ার পরে সেই যে প্রতিষ্ঠান করবে, সে প্রতিষ্ঠান অবশ্যই লাভ করবে। তাহলে প্রতিষ্ঠান কি করবে, আম আনারস কিনবে কার কাছ থেকে, কৃষকের কাছ থেকে। তাহলে যখন এটা কৃষকের কাছ থেকে কিনবে, তখন যখন চাহিদা বৃদ্ধি পাবে, তখন কি দামও বৃদ্ধি পাবে। ফলে কি হবে, কৃষক লাভবান হবে। এই যে যাদের আমরা কর্মসংস্থান হচ্ছে, তারা তাদের সচল হবে, তাদের বেকারত্ব হ্রাস পাবে, এবং যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানও লাভ করবে। তো ওভারঅল কি হচ্ছে, ওভারঅল কি সবাই লাভবান হচ্ছে। এই লাভবানের পরে কি হবে, দেশ খুব দ্রুত হয়ে যাবে। তাই শিল্প এমন একটা মাধ্যম যেটা অর্থনীতিকে প্রবেশপথ বলা হয়েছে, যে শিল্পের মাধ্যমে খুবই দ্রুতভাবে আমরা কি করব, দেশকে অর্থনৈতিকভাবে আগায় নিতে পারবো। এটাই ছিল আজকের মূলত শিল্পের 6টা বৈশিষ্ট্য। সো এই 6টা বৈশিষ্ট্য আমি যেভাবে বুঝালাম, এটা বারবার তো একবার না হয় 2বার দেখবেন, দেন হচ্ছে বইয়ে যেভাবে দেওয়া আছে সেটা একবার মুখস্থ, একবার শুধু পড়ে নেবেন, ইনশাআল্লাহ আর কখনো ভুল হবে না, এবং পরীক্ষা আসলে খুব সুন্দরভাবে লিখতে পারবেন। আমরা এখন আলোচনা করব পরবর্তী টপিক। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে যে শিল্পের প্রকারভেদ। আমরা হচ্ছে কি শিল্পের প্রকারভেদ। শিল্প প্রকারভেদে কি কি আছে, একটা আছে কৃষি শিল্প, প্রধান শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প ও কি সেবা। তাহলে এখানে এই কৃষি শিল্প আর এই নিষ্কাশন শিল্প, এই তিনটা, কৃষি শিল্প, প্রধান শিল্প আর নিষ্কাশন শিল্প, এই তিনটাকে বলা হয় প্রাথমিক শিল্প। কি বলা হয়, প্রাথমিক শিল্প। এখন আমার স্টুডেন্টের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া বা স্যার, যে প্রাথমিক শিল্পটা কি। প্রাথমিক শিল্পটা হচ্ছে যে প্রকৃতির সাথে সরাসরি সম্পর্কিত। প্রকৃতির সাথে সম্পর্কিত। প্রকৃতির সাথে সম্পর্কিত কিভাবে, যেমন আমরা সেই প্রথম একটা উদাহরণ থেকে সবগুলো বলবো, তাহলে সহজ হবে। সেটা হচ্ছে যে বন থেকে কাঠ সংগ্রহ, তাহলে তারপরে চেয়ার তৈরি প্রসেসিংটা কি পরে। এই আমরা লিখি বন থেকে আগে কাঠ সংগ্রহ, তারপরে চেয়ার তৈরি, বন থেকে কাঠ সংগ্রহ, তারপরে হচ্ছে কি চেয়ার তৈরি। এই যে বন থেকে কাঠ সংগ্রহ, এটা হচ্ছে কি আমাদের প্রাথমিক শিল্প। তাহলে প্রকৃতির সাথে সম্পর্কিত যেটি সর্বপ্রথম থাকবে সেটা হচ্ছে কি প্রাথমিক শিল্প। আর উৎপাদন, নির্মাণ এবং সেবা, এই তিনটাকে বলা হয় কি মাধ্যমিক
বা দ্বিতীয় পর্যায়ের শিল্প? তাহলে মাধ্যম বা দ্বিতীয় পর্যায়ের শিল্প হচ্ছে কি এই উৎপাদন নির্মাণ ও সেবা, এবং দ্বিতীয় পর্যায়ের শিল্প কোনটা? এটা হচ্ছে চেয়ার। বন থেকে কাঠ সংগ্রহ, এটা হচ্ছে প্রাথমিক শিল্প, এবং কাঠ থেকে চেয়ার। একটা থেকে আরেকটা যখন বেরোবে তাহলে কাঠ থেকে চেয়ার, এটা হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ের শিল্প। এখন এই যে এখানে আমরা দুইটা বিষয়ের সাথে গুলা ফেলে, খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করেন খুব মনোযোগ সহকারে, যে দুইটা বিষয় আমরা গুলা ফেলে। কি কি? এক নম্বরে হচ্ছে যে ধান, মানে ফসল উৎপাদন বা ধান, ধান আমরা লিখি যে ধান উৎপাদন। আর দুই নম্বর হচ্ছে ধান মাড়াই। একটা ধান উৎপাদন, একটা ধান মাড়াই। এই যে ধান উৎপাদন কোন শিল্প? প্রাথমিক শিল্প না দ্বিতীয় পর্যায়ের শিল্প? আর ধান মাড়াই প্রাথমিক শিল্প না দ্বিতীয় পর্যায়ের শিল্প? এখানে খুব ভালোভাবে দেখে নেন, এই এমসিকিউতে আমরা অনেক সময় গুলাই ফেলি। এই যে ধান উৎপাদন, এটা কি প্রথমে হচ্ছে কি ধান থেকে জমি থেকে ধান তোলা, নিয়ে আসা, ফসল নিয়ে আসা, বা এখানে উল্লেখ করে ফসল উৎপাদন, ফসল উৎপাদন বা ফসল মাড়াই। ঠিক আছে, ফসল মাড়াই থাকতে পারে, ফসল উৎপাদন বা ধান উৎপাদন থাকতে পারে। যদি ফসল উৎপাদন থাকে, উৎপাদন কাজের সাথে নিয়োজিত, সেটা হবে কি প্রাথমিক শিল্পে যাবে। আর যদি ধান মাড়াই দিন, ধান কাটার পরে সে ধানটা মাড়াই করা হয়, সেই যে ফসল মাড়াই করা হয়, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কাজ। দ্বিতীয় পর্যায়ের কাজ মানে কি? দ্বিতীয় পর্যায়ের শিল্প বা মাধ্যমিক শিল্প। আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার হতে পেরেছি। এখন আমরা পরবর্তী বিষয়গুলো জানবো, যে কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা শিল্পগুলো আসলে কি, সময় সহকারে উদাহরণ সহকারে সুন্দর করে জানবো। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখি। তাহলে লক্ষ্য করে এদিকে আমরা যে কৃষি শিল্প আসলে এটা কি? কৃষি কাজের সাথে সম্পর্কিত শিল্প হচ্ছে কি কৃষি শিল্প। যদি সোনা লিখে কি লিখবো? যে কৃষি কাজের সাথে সম্পর্কিত শিল্প হচ্ছে কি কৃষি শিল্প। কৃষি কাজের সাথে সম্পর্কিত বিষয় আছে 4টা। কয়টা আছে? 4টা। 4টা কি কি আছে? প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে ফসল উৎপাদন, ফসল। 2 নাম্বার হচ্ছে মৎস্য চাষ। কি চাষ? মৎস্য চাষ। 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে আছে হচ্ছে প্রাণী সম্পদ। আর 4 নাম্বার সেটা আছে যে বন। এই 4টা হচ্ছে কৃষি কাজের সাথে সম্পর্কিত। তাহলে কৃষি শিল্পের মধ্যে 4টা বাদে আর কোনো শিল্প নাই। সেটা কি কি আছে? ফসল চাষ, মৎস্য চাষ, পানির সম্পদ, বন। এখন হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্পটা আমরা বললাম, এটা আমরা মুছবো না। প্রজনন শিল্পটা শেষ করে, প্রজনন শিল্প হচ্ছে কি অর্থনৈতিক উদ্দেশ্যে বা মুনাফা লাভের উদ্দেশ্যে, অর্থনৈতিক উদ্দেশ্যে কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট উদ্ভিদ কিংবা প্রাণী বংশ বিস্তারই হচ্ছে কি প্রজনন শিল্প। আবার ভালো করে বুঝি যে প্রজনন শিল্পটা কি? প্রজনন শিল্পটা হচ্ছে কি অর্থনৈতিক উদ্দেশ্যে বা মুনাফা লাভের উদ্দেশ্যে যে নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীর বংশ বিস্তারই হচ্ছে কি প্রজনন শিল্প। যেমন আমরা মনে করেন যে মাছে পোনা চাষ, হ্যাচারিতে মাছে হ্যাচারি পোনা চাষ, মাছে পোনা চাষ, মাছে পোনা চাষ, এটা গেল। আর একটা হচ্ছে নার্সারি, চারা চাষ। এই নার্সারিতে চারা উৎপাদন প্রচুর পেতে সমস্যা আছে না, কিন্তু এই হ্যাচারিতে পোনা চাষ আর এখানে মৎস্য চাষ, দুইটা অনেকটা সেম মনে হচ্ছে না? মনে হচ্ছে না সেম? যে হ্যাচারিতে পোনা চাষ, মৎস্য চাষ স্যার একই একই জিনিস হতে পারে, কিন্তু না। মৎস্য চাষ হচ্ছে কৃষি শিল্প, হ্যাচারিতে পোনা চাষ হচ্ছে কি প্রজনন শিল্প। আমরা প্রজনন শিল্প এই জন্যই করছি যে পোনা চাষ আমরা বারবার করব। একবার পোনা চাষ করার পরে আবার রেণু দিয়ে মাছের ডিম বা রেণু দিয়ে আবার পোনা চাষ করবো, সেটা হচ্ছে কি হ্যাচারিতে পোনা চাষটা হচ্ছে কি প্রজনন শিল্প। আর মৎস্য চাষ কি মানে আমরা একটা মাছ দেওয়ার পরে এখান কি ওই মাছটা আমরা কি ধরে ফেলি, উঠাইনি পুকুর থেকে, তাহলে কি ওখান থেকে আরেকবার মাছ আমরা কি উৎপাদন করি না। সেজন্য একটা হচ্ছে যে কৃষি শিল্প, আর একটা হচ্ছে কি প্রজনন শিল্প। এখন নিষ্কাশন শিল্পের মধ্যে আরেকটা আছে। নিষ্কাশন শিল্পের ক্ষেত্রে আমরা বলে নিই নিষ্কাশন শিল্পটা কাকে বলে। নিষ্কাশন শিল্প হচ্ছে যে ওই শিল্প, যে শিল্পে হচ্ছে যে প্রাকৃতিক থেকে সম্পদ আহরণ এবং বা সংগ্রহ করা হয় তাকে বলা হয় কি নিষ্কাশন শিল্প। প্রকৃতি থেকে সম্পদ আহরণ বা সংগ্রহ করা কি বলা হয় কি নিষ্কাশন শিল্প। তাহলে নিষ্কাশন শিল্পের উদাহরণ কি আছে? উদাহরণ আমরা বলতে পারি যে ভূগর্ভস্থ থেকে বা খনিজ থেকে তেল, তেল সংগ্রহ, তেল সংগ্রহ। আবার কি আছে? আবার আছে কি যে মাছ, এ, নদী বা সমুদ্র থেকে মাছ সংগ্রহ। তাহলে এই যে মাছ সংগ্রহ, মাছ পোনা চাষ আর মৎস্য চাষ, তিনটা এক মনে হলেও
তিনটা হচ্ছে আলাদা আলাদা শিল্প। তিনটা কি আলাদা আলাদা শিল্প। তিনটা আলাদা আলাদা শিল্প কিভাবে? যে মাছ মৎস্য চাষ হচ্ছে কৃষি শিল্প, আর নদী থেকে মাছ সংগ্রহ করছে আমরা কি ওইখান থেকে নিষ্কাশন করছি, ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কি মানে নিষ্কাশন শিল্প। আর হ্যাঁ সাইডে পুন্না চাষ, সেটা হচ্ছে কি আমাদের প্রজনন শিল্প। আবার আমি বলতেছি যে কৃষি শিল্প সঙ্গে হচ্ছে কৃষি খাতের সাথে সম্পর্কিত কাজই হচ্ছে কৃষি শিল্প। প্রধান শিল্প হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্যে বা মুনাফা লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীর বংশ বিস্তারের করার চেষ্টাকে বলা হয় প্রধান শিল্প। নিষ্কাশন শিল্প হচ্ছে কি প্রাকৃতিক থেকে সম্পদ আহরণ বা সংগ্রহ করাকে বলা হয় নিষ্কাশন শিল্প। এখন এই তিনটা একটা করে উদাহরণ আছে সেম, সেটা হচ্ছে মৎস্য চাষ, সেটা হচ্ছে কৃষি শিল্প, সাইডে বোনা চাষ হচ্ছে প্রধান শিল্প, আর নদী থেকে সংগ্রহ হচ্ছে কি মাছ সংগ্রহ হচ্ছে এটা হচ্ছে কি নিষ্কাশন শিল্প। এই তিনটা উদাহরণ আপনারা খাতায় সুন্দর করে লিখে নেন। প্রশ্ন যদি এখান থেকে গোল মেলে করার প্রশ্ন যদি সারা দিয়ে থাকে তো তিনটা উদাহরণই দিবে, এবার উদাহরণ থাকবে না। তাহলে আমরা আবারও একবার রিপিট করছি যে মৎস্য চাষ হচ্ছে কি কৃষি শিল্প, পোনা চাষ হচ্ছে কি প্রধান শিল্প, আর মাছ সংগ্রহ হচ্ছে কি নিষ্কাশন শিল্প। আশা করি আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারছেন। এবার পরবর্তীতে যে তিনটা শিল্প আছে সেটা নিয়ে আলোচনা করবো। উৎপাদন, নির্মাণ এবং সেবা, এই তিনটা হলো কি ছিল মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের শিল্প ছিল। এখন হচ্ছে উৎপাদন শিল্পটা কি? উৎপাদন শিল্প সংজ্ঞাটা আপনারা লিখে নেন, শ্রেণী বিভাগ আছে সেটা আমরা পরে দেবো, শুধু আপাতত সংজ্ঞাটা লিখে নেন যে উৎপাদন শিল্প কাকে বলে। সংজ্ঞাটা হচ্ছে যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে, কাঁচামাল কিংবা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করাকে উৎপাদন শিল্প বলে। কি বললাম আবার বলতেছি আমি, যে খাতা সুন্দর করে লিখে নেন যে কাঁচামাল কিংবা অর্ধপ্রস্তুত জিনিসকে বা পণ্যকে যখন আমরা মানুষের রূপ মানে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহৃত পণ্যে প্রস্তুত করবো, তখন আমরা কি বলবো তাকে উৎপাদন শিল্প। আমি বোর্ডে লিখতেছি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আমরা কি বললাম যে উৎপাদন শিল্প বলে কাঁচামাল কিংবা অর্ধপ্রস্তুত পণ্যকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করে কি আমরা কি বলি উৎপাদন শিল্প বলি। উৎপাদন শ্রেণীর বিভাগ আছে সেটা আমরা পড়ে জানলাম। আপাতত যদি উদাহরণ দিয়ে রাখি তাহলে আমরা বলবো যে উদাহরণ যদি লিখে উৎপাদন শিল্পে, তাহলে আমরা মনে করেন লিখতে পারি যে মোটর গাড়ি লিখতে পারি, মোটর গাড়ি। তারপরে কি লিখতে পারি ইস্পাত, সাবান, সার ইত্যাদি। এগুলো হচ্ছে কি উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প গেল। পরবর্তী হচ্ছে কি নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প কাকে বলে? নির্মাণ কাজের সাথে সংযুক্ত শিল্প হচ্ছে কি নির্মাণ শিল্প। তার কনস্ট্রাকশন বলতে কি বলছি আমরা, যে কোনো কিছু নির্মাণ করা, যেমন সেতু নির্মাণ করা, খালবাট নির্মাণ করা, কোনো বিল্ডিং নির্মাণ করা, সেগুলো হচ্ছে কি নির্মাণ শিল্প। আমাদের কয়েকটা উদাহরণ যে সেতু, খালভাট, বিল্ডিং, এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি নির্মাণ শিল্প। তার নির্মাণ শিল্প সহজে আমরা বুঝে গেলাম যে নির্মাণ কাজের সাথে নিযুক্ত শিল্প হচ্ছে কি নির্মাণ শিল্প। সেগুলোর মধ্যে আছে সেতু, কালভার্ট, ব্রিজ, এগুলো হচ্ছে কি নির্মাণ শিল্প। তাহলে কি সেবা হচ্ছে কি সেবা শিল্প হচ্ছে কি মানুষের যে জীবন, এই জীবন চলার পথে কি করে আরামদায়ক করে, সহজ করে, সেটা হচ্ছে সেবা শিল্প। যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক প্রদান করা হয়, যে শিল্পে দেয় তাকে কি বলবো আমরা সেবা শিল্প। সে উদাহরণ দিলাম সহজে বলতে পারবো, যখন মনে করেন যে গ্যাস সার্ভিস, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি। অর্থাৎ যে যে সেবাগুলো মানুষকে সেবা দেয় সেগুলো হচ্ছে কি সেবা শিল্প। এই গ্যাসের মাধ্যমে মানুষকে কিভাবে সেবা দেয়, যেমন যেখানে গ্যাস সার্ভিস আছে, সে যদি গ্যাস না দিত তাহলে কি মানুষ আবার ওই কাঠের মাধ্যমে কোথায় রান্না করতে হতো, উনুনে রান্না করতে হতো। তাহলে তখন কি হতো একটু ভোগান্তির শিকার। কিন্তু গ্যাস সহজে করতে, বিদ্যুৎ আমাদের কত উপকার করতেছে আমরা তো বুঝতেছি। তাহলে যেই সেবাগুলো মূলত মানুষের জীবনকে আরামদায়ক ও সহজ করবে সেটা হচ্ছে কি সেবা শিল্প। আপাতত এটা শেষ। এখন আমরা এখানে বাদ দিচ্ছিলাম সেটা হচ্ছে যে উৎপাদন শিল্পের যে প্রকারভেদ আছে সেগুলো আমরা এখন দেখবো। উৎপাদন শিল্পের মধ্যে আছে 4টা ভাগ। এই 4টা শিল্পে, তার মধ্যে এই যৌগিক শিল্প এবং সংযোজন শিল্পকে আমার দেখা 90% এবং আমিও এই 2টা শিল্পকে আমি আলাদা করতে পারিনি। কিন্তু আমাদের কাছে একদম আমি আজকে একটা শর্ট টেকনিক বলবো যে যৌগিক শিল্প আর সংযোজন শিল্প, তার কখনো ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে শিখবো এই 4টা বিষয়। উৎপাদন শিল্পের 4টা ভাগ, বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, সংযোজন শিল্প এবং প্রক্রিয়াভিত্তিক শিল্প। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো হচ্ছে একটা করে ধরেন যে ইনশাল্লাহ আপনারা সবাই শিখে যাবে, একদম ইজিলি শিখে যাবে। সেগুলো হচ্ছে কি প্রথমত আমি বলি বিশ্লেষক শিল্প। বিশ্লেষণ কি শিল্পটা কি হচ্ছে যে একটি পদার্থকে বিশ্লেষণ করে বা পৃথক করে অনেকগুলো পণ্য তৈরি করাকে আমরা বলবো কি বিশ্লেষণ শিল্প। অর্থাৎ আলাদা আলাদা কথা আমরা
যদি বিশ্লেষণ শিল্প বলতে কি বোঝায়, আলাদা করাকে বোঝায়। কি করবো, পাশে লিখে নেন আপনারা, আলাদা করা। আলাদা করা কিভাবে, মনে করেন যে খনিজ থেকে, একটা খনি থেকে কি উৎপন্ন হয়, যে তেলের খনি, তেলের খনি, ঠিক আছে, তেলের খনি থেকে কি কি উৎপন্ন হয়, এখানে পেট্রোল থেকে, তাহলে তেলের খনি, যেখানে তেলের খনি থেকে, এখানে খনি থেকে যখন আমরা পরিশোধন করি, সেখান থেকে কি কি পাই, পেট্রোল পাই, ডিজেল পাই, কেরোসিন পাই, আবার কি পাই, রাস্তায় পিচ, যেগুলো পিচ দেওয়া হয়, আলগাত্রা যেগুলো হয়, সেগুলো আমরা পাই। তাহলে খনি থেকে আমরা কি কি পাই, বিশ্লেষণ করলে পেট্রোল পাই, ডিজেল পাই, কেরোসিন পাই। তাহলে যখন আমরা বিশ্লেষণ বলবো, কি বলবো, আলাদা করা। যেমন হচ্ছে তেলের খনি থেকে তেলকে আমরা মানে এটা কি আলাদা আলাদা করবো, বিশ্লেষণ করবো, সেখান থেকে আমরা পাবো পেট্রোল পাবো, ডিজেল পাবো, কেরোসিন পাবো। এই যে পিস, রাস্তায় পিস দেয়, সেগুলো পাওয়া যাবে। তাহলে যে আলাদা আলাদা পাওয়া যায়, সেটা হচ্ছে মনে হচ্ছে কি বিশ্লেষণ শিল্প। তারপরে চলে গেল হচ্ছে যৌগিক শিল্প। যৌগিক শিল্প হচ্ছে এই বিশ্লেষণ শিল্পের বিপরীত শিল্প। তাহলে যদি বলা যায় যে একটা প্রশ্ন, যদি এমসিকিউতে প্রশ্ন থাকে যে বিশ্লেষণ শিল্প এবং যৌগিক শিল্পের সম্পর্ক কি, বিশ্লেষণ শিল্প এবং যৌগিক শিল্পের সম্পর্ক কি, তখন সেটা হবে বিপরীত সম্পর্ক। কি সম্পর্ক, বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক কিভাবে, আমরা বিশ্লেষণ শিল্প মানে আলাদা করা, যৌগিক শিল্প মানে কি এক জায়গায় করা। যৌগিক শিল্পের সম্পর্কটা কি, যে অনেকগুলো পদার্থ এক জায়গায় করে যে শিল্প তৈরি করা হয়, তাকে বলা হয় যৌগিক শিল্প। অর্থাৎ অনেকগুলো ইনপুট দিয়ে উৎপন্ন হবে একটা আউটপুট, অনেকগুলো ইনপুট দিয়ে উৎপন্ন হবে কি একটা আউটপুট, সেটাকে আমরা বলবো কি। তাহলে বিশ্লেষণ শিল্পের সাথে যৌগিক শিল্পের সম্পর্ক কি, একে বলা হয় বিপরীত সম্পর্ক। তাহলে যৌগিক শিল্প কিভাবে, উদাহরণ দিয়ে আমরা একটা, ইস্পাত, ইস্পাত, আচ্ছা, সাবান, সিমেন্ট, সার, এগুলো কি, এগুলো হচ্ছে যৌগিক শিল্পের উদাহরণ। কিসের শিল্প, যৌগিক শিল্প। ইস্পাত কিভাবে, ইস্পাত কি করে তৈরি হয়, ইস্পাত তৈরি হতে কি কি লাগে, ইস্পাত তৈরি হতে লাগে হচ্ছে কি, লোহা লাগে, ম্যাঙ্গানিজ লাগে, চুনা পাথর লাগে, সব এক জায়গায় করে কি হয়, ইস্পাত তৈরি হয়। সাবান, সিমেন্ট, সার, এগুলো হচ্ছে যৌগিক শিল্প। অর্থাৎ অনেকগুলো পদার্থ এক জায়গায় করে যে শিল্প তৈরি হয়, তাকে বলা হয় যৌগিক শিল্প। যৌগিক মানে আমরা বুঝে কি এক জায়গায় করা, আর বিশ্লেষণ মানে কি আলাদা করা। তাহলে বিশ্লেষণ শিল্প এবং যৌগিক শিল্পকে বলা হয় কি বিপরীত, এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি বিপরীত সম্পর্ক। তারপরে চলে গেল সংযোজন শিল্প। সংযোজন শিল্প, এবার বিপরীত শিল্প আমরা যে বলছি যে অনেক পদার্থগুলো এক জায়গায় করছি, দিয়ে করছি যৌগিক শিল্প। আর সংযোজন শিল্পে আমরা লিখবো হচ্ছে কি অনেকের, অনেক শিল্পের পার্টস, শিল্পের পার্টস, কথা লিখিল পার্টস সংযোজন, পার্টস, পার্টস সংযোজন। এই পার্টস সংযোজন হচ্ছে কি সংযোজন শিল্প। এখানে হচ্ছে পদার্থ সংযোজন, এখানে হচ্ছে পার্ট সংযোজন। সংযোজন শিল্পের উদাহরণ হচ্ছে কি কি, মোটর গাড়ি, মোটর গাড়ি, তারপরে আমরা কি বলতে পারি, মোবাইল, রেল ইঞ্জিন, এগুলো কি, এগুলো হচ্ছে কি সংযোজন শিল্পের উদাহরণ। তাহলে যৌগিক শিল্প আর সংযোজন শিল্পের মধ্যে আলাদা আমরা কিভাবে করছি, যে যৌগিক শিল্প হচ্ছে পদার্থের এক মিশ্রণ, আর সংযোজন শিল্প হচ্ছে পার্টস এর মিশ্রণ। যে মোটরসাইকেল তৈরি করছে আলাদা আলাদা পার্টস এক জায়গায় করে কি হয়, একটা মোটর গাড়ি তৈরি করা হয়। আর সাবান কি হয়, অনেকগুলো পদার্থ এক জায়গায় করে কি হয়, একটা সাবান তৈরি হয় বা একটা ইস্পাত তৈরি হয়। তাহলে আমরা বুঝলাম যে যৌগিক শিল্প আর সংযোজন শিল্পের মধ্যে পার্থক্য কোথায়। তাহলে যৌগিক শিল্প উদাহরণ হচ্ছে ইস্পাত, সাবান, সার, সিমেন্ট। আর সংযোজন শিল্প হচ্ছে মোটর গাড়ি, রেল ইঞ্জিন। আর শেষে একটা আছে, সেটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। প্রক্রিয়া ভিত্তিক শিল্প হচ্ছে যে কাঁচামালকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের, মানুষের ব্যবহারের উপযোগী পণ্য তৈরি করা, তাই বলে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। আবার বলছি প্রক্রিয়া ভিত্তিক শিল্পের সংজ্ঞা, যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত শিল্পকে শ্রম ও যন্ত্রের মাধ্যমে মানুষের উপযোগী পণ্য তৈরি করাকে বলা হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় তাকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক শিল্প। তাহলে প্রক্রিয়া ভিত্তিক শিল্পের উদাহরণ কি আছে, তুলা থেকে বস্ত্র, তুলা থেকে বস্ত্র। তাহলে এই তুলা থেকে বস্ত্র তৈরি করা, এটা হচ্ছে প্রক্রিয়া। তাই প্রথমে আমরা কি করি, কৃষি থেকে তুলা সংগ্রহ করি, তুলা থেকে প্রসেসিং করে আমরা সুতা বানাই, সুতা থেকে তারপর কি বস্ত্র তৈরি করি। এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে আছে, প্রথমে তুলা সংগ্রহ করেন কৃষকের কাছ থেকে, তারপর সেটা সুতা, তারপরে সে বস্ত্র তৈরি করে, এটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। তাহলে ওভারঅল আজকে আমাদের শিল্পের আয়োজন, মানে শিল্পের যে টপিক ছিল, এটা আমরা সুন্দর করে বুঝলাম। তাছাড়া প্রথম যে পার্টে আমরা ভিডিও দিছিলাম, সেই পার্টে ছিল আমাদের ব্যবসায় বৈশিষ্ট্য ও ব্যবসায় আওতা ও পরিধি। এই পার্টে আমরা শিখলাম শিল্প। আরেকটা পার্ট হবে যে হচ্ছে থার্ড পার্ট, সেখানে আমরা বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা সম্পর্কে জানবো। তো এই দুইটা, যারা এই ভিডিও দেখছেন, প্রথম ভিডিও দেখেনি তারা প্রথম ভিডিও দেখবেন, যারা প্রথম ভিডিও দেখেনি এই ভিডিওতে অবশ্যই দেখবেন। এ পর্যন্ত আপনারা নোট করে রাখবেন। আমরা তৃতীয় ক্লাসে সম্পূর্ণ অধ্যায়টা শেষ করে একটা সামারি করবো ইনশাল্লাহ। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।